মেহের আর কিছু বলতে পারল না, তার আগেই কে যেন দরজা নক করল। ওদের দুইজনের কথা এখানেই অফ করে মেহের দরজা খুলে দেখল ওর ভাবি দাঁড়িয়ে আছে। ভাবিকে দেখে মেহের ভেতরে নিয়ে এলো। ওর ভাবি এসে বলল, তোমরা দুইজন কি কথা বলছো? ওই তো পড়াশোনা নিয়ে। মেহের মেকি হেসে বলল, ওহ আচ্ছা, চলো, তোমার ভাইয়ারা বসে আছে, একসাথে বসে আড্ডা দেই। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমরা আসছি। মেহেরের ভাবি চলে যাওয়ার পর নিশাত মেহেরের হাত ধরে বলল, মেহু, আমি পারবো না তার সামনে বসে কথা বলতে, লজ্জা করছে ভীষণ। আহারে, তাহলে বিয়ের পর কি করবা? মেহের মুখ টিপে হেসে বলল, সেটাই তো, এখনই তো লজ্জায় মরে যাচ্ছি। থাক, এত লজ্জা পেতে হবে না। আর তিহান ভাইয়া তো জানে না যে তুমি সব জানো, সো রিল্যাক্স। কিন্তু এখন তারে কি গিফট দেওয়া যায় বলো তো? তুমি যে প্রপোজ করবা এটাই তো সবচেয়ে বড় গিফট। তবুও কিছু একটা দিতে ইচ্ছে করছে। তাহলে একটা রিং দিয়ে দিও। আইডিয়াটা ভালো, তবে আমার কাছে আপাতত অত টাকা নাই। তাতে কি, আমার কাছে আছে, আমি তোমাকে হেল্প করব। নিশাত খুশিতে মেহেরকে জড়িয়ে ধরল, তারপর ছেড়ে দিয়ে দুজনই হাসল। এরপর বেরিয়ে রিয়াদ আর তিহানের কাছে গেল। ওর ভাবি নাস্তা আনতে গেছে। দুজনকে একসাথে হাসতে দেখে রিয়াদ বলল, কি রে, দুজনের মধ্যে কি কথা চলছে যে এত হাসছিস? বলবো না সিক্রেট কথা, মেহের মুখ ভেঙচিয়ে বলল। মেহেরের কাণ্ডে সবাই হেসে দিল। তারপর সেখানে একটু আড্ডা দিয়ে তিহান আর নিশাত বেরিয়ে পড়ল। যাওয়ার আগে মেহের আর নিশাত প্ল্যান করেছে কাল সকালে ওরা শপিং মলে যাবে। রিয়াদের বাসা থেকে বেরিয়ে দুজনে বাসায় চলে এলো। বাসায় আসতে আসতে আধো সন্ধ্যা হয়ে গেছে। নিশাত বাসায় এসে শাড়ি চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিল। আর তিহান ফ্রেশ হয়ে নামাজ পড়ে ল্যাপটপটা নিয়ে বসল। নিশাত ফ্রেশ হয়ে তনয়ের ঘরের গিয়ে দেখে ও এখনও ঘুমাচ্ছে। নিশাত ওকে থাপ্পড় আর কিলটিল দিয়ে ঘুম থেকে উঠাল। তনয় চোখ ডলতে ডলতে উঠে বলল, কি হইছে, এমন করতাছিস কেন? এখনও ঘুমাচ্ছিস কেন? মেহের কল দিতে দিতে পাগল হয়ে যাচ্ছে। তনয় চট করে ফোনটা হাতে নিয়ে এতগুলো কল দেখে বলল, শিট। নিশাত হাসতে হাসতে বললাজকে তোমার খবর আছে? তনয় কল ব্যাক করতেই মেহের কল রিসিভ করে বলল, জালো, কে বলছেন? সরি মেহের, আসলে ঘুমিয়েছিলাম তো তাই ধরতে পারিনি কল। বললাম তো আমি আপনাকে চিনি না। এখন রাখুন, বাই। ওদের কথার মাঝখানে না দাঁড়িয়ে থেকে নিশাত তিহানের রুমে গিয়ে উকি দিল। তিহান ল্যাপটপে কি যেন করছে। নিশাত একবার উকি দিয়ে নিজের ঘরে চলে এসে মুচকি হেসে নিজে নিজেই বলল, কি হলো আমার, আমি এমন করছি কেন? তারপর আবার নিজে নিজেই বলল, তুমি প্রেমে পড়েছ নিশাত। এটা বলে দুই হাত মুখ ঢাকল। আসলেই ভালোবাসার অনুভূতিগুলো হয়তো এমনই, যা ধরা যায় না, ছোঁয়া যায় না, শুধু অনুভব করা যায়। নিশাত খুশির চোটে ওড়ানার আঁচল নাড়িয়ে নাড়িয়ে গান গাওয়া শুরু করল। ও হে তিহান, তোমারে আমি নয়নে নয়নে রাখিব, অন্য কোনো ডাইনিরে না আমি চাইতে দেব। ও হে তিহান, তোমারে আমি নয়নে নয়নে রাখিব, অন্য কোনো ডাইনিরে না আমি চাইতে দেব। প্লাস্টিকের ফুল তুমি তুলি আইনাছি আমি, ব্রেসলেট বানিয়ে হাতে পরিব, অন্য কোনো ডাইনিরে না আমি চাইতে দেব। ও হে তিহু। নিশাতের গানের মাঝেই মেহের কল দিল। নিশাত ফোন রিসিভ করতেই বলল, কাল কয়টায় বের হবে? জানি না, তিহান ভাইয়া বাসা থেকে বের হলেই চলে আসব। ওকে আসার সময় আমায় একটা কল দিও। আচ্ছা। তারপর নিশাত ফোন রেখে তিহানের রুমে গিয়ে দেখে বসে বসে ফোন টিপছে। নিশাত গিয়ে ওর সামনে বসল। নিশাতকে দেখে তিহান ফোনটা রেখে বলল, কিছু বলবি?
নিশাতের আগেই দুষ্ট বুদ্ধি মাথায় ভর করে রেখেছে। তাই সেই প্ল্যান মতো বলল, যেন তিহান ভাইয়া, আমি না একটা ছেলেকে ভালোবাসি। একটু লজ্জা পাওয়ার অভিনয় করে বলল, কোনো ছেলে? তিহান তীক্ষ্ণ গলায় বলল। নিশাত মনে মনে বলল, তা শরীফ খান। তিহান কিন্তু তিহানের কথার জবাবে বললই যে মেহেরের এক ফ্রেন্ডের দেবরের খালাতো ভাইয়ের ফুপাতো বোনের জামাইয়ের শালার বড় ভাইয়ের মামাতো বোনের ননদের জামাইয়ের ভাইকে। ও তাই নাকি? ভালোই হল। যাক, ছেলেটা ভালো আছে, তোকে সুখে রাখবে। তিহানও মজা করে বলল। কারণ ছেলের গোষ্ঠীর বর্ণনা শুনেই তিহান বুঝে গেছে নিশাতে ফাইজলামি শুরু করছে। এবার নিশাত ভ্যাবাচেকা খেয়ে মনে মনে বললাসলেই কি এমন কেউ আছে নাকি? তবেও মনে কথা চেপে বলল, যা আসলেই ভালো ছেলে। বয়স ৩৫ হয়ে গেছে, তবুও কত স্মার্ট। ওই কানে একটু কম শোনে। ব্যাপার না, কানে শোনে না এমন মানুষও প্লেন চালিয়েছে। উদাহরণ দৈনিক স্টার জলসা। নিশাত এবার কৌতূহল দমাতে না পেরে বললাসলেই এমন কেউ আছে? আর ওই লোকটা কি আসলেই কানে কম শোনে? এবার তিহান হেসে বলল, তোরই তো ভালো জানার কথা। তুই না তাকে ভালোবাসিস। সরি, মজা করছিলাম। তো তোর কি মনে হয় আমি সিরিয়াসলি বলছিলাম নাকি? এটা বলেই আবার হাসা শুরু করল তিহান। এবার নিশাত রেগে তিহানের চুল টেনে দিল। তিহান আহ করে শব্দ করে মুখ কুঁচকে বললাম, আর চুল সব ছিঁড়ে ফেলবি নাকি? তুমি আমার সাথে মজা করছো কেন? হ্যাঁ, তুমি টেম্পু চালাইলে দোষ নাই, আর আমি বসলেই হরতাল। এভাবেই দুজনে হাসাহাসি কিলাকিলি করল। তারপর রাতের খাবার খেয়ে নিশাত শুয়ে পড়ল। আর তিহান জেগে রইল। কারণ রাত 12টা বাজলেই মেসেজ, কল এগুলো সামলাতে হবে। জন্মদিন বলে কথা। আর এদিকে নিশাত শুয়েও ঘুমাতে পারছে না। ইচ্ছে করছে সবার আগেই উইশটা করতে, কিন্তু সারপ্রাইজটা তো দেওয়া হলো না। তাই সারপ্রাইজ দেওয়ার লোভে উৎকণ্ঠাটা হজম করে নিল। সকালে নাস্তা সেরেই তিহান বেরিয়ে পড়ল। বন্ধু মহলে আজ ওর বার্থডে সেলিব্রেট হবে। তাই যেতেই হবে। সারাদিন আড্ডা চলবে আর রাতে পার্টি। তিহান চেয়েছিল নিশাতকে নিয়ে যেতে, নিশাত মাথা ব্যথার বাহানা দিয়ে রেহাই পেল। তবুও তিহানের কড়া আদেশে মাথা ব্যথা বেশি হলে ঔষধ খেতে আর ওকে কল করতে। তিহান যাওয়ার পরই নিশাত রেডি হয়ে বেরিয়ে পড়ল। তিতির খানকে বলল মেহেরদের বাসায় যাবে, তাই আর উনি না করেননি। নিশাত বেরিয়েই মেহেরকে কল দিল। মেহের রিসিভ করে বলল, বের হইছ? হ্যাঁ, তুমি রেডি তো? হ্যাঁ, পাক্কা। চলে আসো। তুমি আসলেই বের হব? ওকে। নিশাত মেহেরের বাসায় পৌঁছাতেই দুজনে মিলে শপিং মলে গেল। দুজনে মিলে গোল্ডের মধ্যে পাথর বসানো একটা সিম্পল রিং কিনল। তারপর মল থেকে বেরিয়ে রিকশায় উঠল। রিকশায় বসে মেহের বলল, কিভাবে দিবা? মানে প্ল্যান কি? প্ল্যান হলো তনয়কে সব বলবো। ও আমাকে হেল্প করবে। আমি ছাদের ওপর সবকিছু ঠিক করে রাখব। শুধু তনয়ের ছাদে আনার দায়িত্ব। ইস, আমিও যদি থাকতে পারতাম। মেহের আক্ষেপ করে বলল, তাহলে এক কাজ করো, তুমি আজ আমাদের বাসায় থাকো। না গো, আজকে বিকেলে ভাবিদের বাসায় যেতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে সবকিছু বলবো পরে। ওকে। মেহের মৃদু হেসে বলল। তারপর নিশাত আর মেহের যে যার যার বাসায় চলে গেল। বাসায় এসে তনয়কে বলার জন্য রুমে আসতেই তনয় বিছানায় শুয়ে শুষে বলল, থাক, কিছু বলা লাগবো না। মেহের বলছে আমারে। তা মাঝে মধ্যে আমারেও এমন সারপ্রাইজ দিল, আমি রাগ করমু না। আমি মেহেরের তে কমু? না থাক, পরে সারপ্রাইজের খাতায় আগুন লাগায় দিব। শাকচুন্নি একটা। নিশাত তনয়ের কথায় হেসে দিল। সব প্রস্তুতি শেষ। এখন শুধু তিহানের আসার পালা।
নিশাত ছাদে দাঁড়িয়ে ওর অপেক্ষা করছে আর মৃদু হাসছে। একটা টেবিলের ওপর মোমবাতি দিয়ে লাভ শেপ আঁকানো, পাশে কেক আর আংটিটা নিশাতের হাতে। এ মুহূর্তে ভীষণ লজ্জা লাগছে। কিভাবে তাকে প্রপোজ করবে সেটা নিয়েই বুকের মধ্যে তোলপাড় সৃষ্টি হচ্ছে। ইস, তার সেই অভদ্র চাহনির দিকে তাকাবে কিভাবে? ওই চাহনিটাই নিশাতকে এফোর ওফোর করে দেবে। হঠাৎ নিশাতের কল বেজে উঠল। নিশাত রিসিভ করে কানে দিতেই যা শুনল তাতে ও আর দাঁড়িয়ে থাকার শক্তি পেল না। ঠাস করে ফোনটা নিচে পড়ে গেল। আর নিশাতও বসে পড়ল। কথায় আছে অল্প শোকে কাতর, অধিক শোকে পাথর। নিশাতেরও সেই অবস্থা। একটু আগে ফোনে শোনা কথাগুলো শুনে নিশাত যেন কথা বলতে ভুলে গেছে। পাথর হয়ে বসে আছে। পাশে ফোনটা পড়ে আছে। উঁচু থেকে পড়ায় গ্লাস ফেটে ফোন বন্ধ হয়ে গেছে। মৃদু বাতাসে টেবিলের ওপর মোমবাতিগুলো কাঁপছে। সাথে নিশাতের খোলা চুলও নড়ছে। নিশাত একধানে কতক্ষণ বসে রইল তার জানা নেই। হুঁশ ফিরল তখন যখন তনয় এসে নিশাতকে ধাক্কা দিল। তনয়ের ধাক্কায় নিশাত ওর দিকে তাকাল। নিশাতের দৃষ্টি শুভ কিছুর ইঙ্গিত দিচ্ছে না। তনয় ওর সামনে বসে বলল, কি হইছে তোর? এভাবে বসে আছিস কেন? ভাইয়া কিন্তু একটু পরই চলে আসবে। নিশাত তনয়ের কথার কোনো জবাব না দিয়ে বললাম, আর মা মারা গেছে। নিশাতের কথায় তনয় হকচকিয়ে বললে, এই তুই কি বলছিস? মানে কি? নিশাত কিচ্ছু বলল না। উঠে দাঁড়িয়ে তনয়কে পাশ কাটিয়ে গটগট করে নিচে নেমে এলো। নিচে তিতির খানকে দেখতে পেয়ে তার সামনে গিয়ে বলল, খালামনি আমার মা মারা গেছে। নিশাতের এমন কথায় তিতির খান চমকে উঠে অবিশ্বাসের সুরে বলল, নিশু কি বলছিস এগুলো? কি হইছে তোর? তিতির খানের প্রশ্নের মাঝেই ফোন বেজে উঠল। স্ক্রিনে লেখা নিশুর বাবা তিতির খান তড়িৎ গতিতে ফোন রিসিভ করে কানে দিতেই যা শুনলেন তাতে নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হল। ওপাশ থেকে আসাদ সাহেবের আর কোনে কথা তিতির খানের কানে গেল না। তিনি ধপ করে সোফায় বসে পড়লেন। কাপড়ের আঁচল দিয়ে মুখ ঢেকে কাঁদতে লাগলেন। আর নিশাত নিজের রুমে গিয়ে মূর্তির মতো বসে রইল। তনয় ছাদ থেকে এসে নিশাতের কথা আর নিজের মায়ের কান্না দেখে সবটা বুঝে গেল। পকেট থেকে ফোনটা বের করে তিহানকে কল দিল। তিহান কল রিসিভ করতেই বলল, ভাইয়া কই তুমি? রিয়াদের গাড়ি নিয়ে আসছি। তুই মাকে আর নিশাতকে একটু সামলা। তিহানের কথায় স্পষ্ট যে তিহানও খবর পেয়ে গেছে। কিছুক্ষণের মধ্যেই তিহান গাড়ি নিয়ে চলে আসলো। তারপর চারজন মিলে রওনা হল ঢাকার উদ্দেশ্যে। তিহান ড্রাইভ করছে। পাশের সিটে তনয়। আর পিছনের সিটে তিতির খান আর নিশাত বসে আছে। তিতির খান ফুপিয়ে ফুপিয়ে কাঁদলেও নিশাতটু শব্দও করছে না। পাথরের মতো বসে আছে, যেন নিঃশ্বাসও ফেলছে না। তনয়, তিহানও চুপ। তিহান অনুভব করতে না পারলেও বুঝতে পারছে নিশাতের কষ্টটা, কারণ সেও বাবা হারা। আর আজ নিশাত পৃথিবীর বুকে অনেক নিঃসঙ্গ। ছোটবেলায় বাবা আর আজ মা। নিশাতের সাথেই কেন এমন হল? এই প্রশ্নের উত্তর কারো জানা নেই। হয়তো অদৃষ্টের লিখনে এটাই ছিল। নিশাতদের বাড়ির ছাদে ঝালানো মোমবাতিগুলো নিভে গেছে। কেকটা ওইখানে পড়ে আছে। টেবিলের নিচে আংটিটা আর নিশাতের ভাঙা ফোনটাও পড়ে আছে। কি হওয়ার কথা ছিল আর কি হলো? আসলেই জীবন ক্ষণে ক্ষণে পাল্টায়। আমরা যা চাই অনেক সময় তা পাই না। কেন পাই না তা বিধাতাই ভালো জানেন। তিহান কি কখনো জানতে পারবে নিশাতের মনের কথা, তার ভালোবাসার কথা, তার এত সুন্দর সারপ্রাইজের কথা? কি জানি, হয়তো পারবে, নয়তো কোনো এক দীর্ঘশ্বাসের নিচে চাপা পড়ে যাবে। ওদের পৌঁছুতে সকাল 7টা বাজল।
বাড়ির সামনে অনেক মানুষ। ওদের ঠেলেঠুলে ভেতরে ঢুকল ওরা চারজন। বসার ঘরের একপাশে নিহিতা বেগমের লাশটা শোয়ানো। আসাদ সাহেব সোফায় বসে কাঁদছে। চারপাশের পরিবেশ থমথমে। সবার বলাবলিতে জানা গেল নিহিতা বেগমের ঘুমের মধ্যে ব্রেন স্ট্রোক করেছেন। কেউ কেউ কাঁদছে, বিলাপ করে, আবার কেউ নিঃশব্দে। তিতির খান বোনের পাশে বসে মুখে হাত বুলিয়ে কান্না করতে লাগল। আর নিশাত নিজের ঘরে এসে দরজা বন্ধ করে দিল। তিহান ওর ঘরের সামনে এসে বলল, নিশু বাইরে আয়, খালামনিকে এখন নিয়ে যাবে, একবার দেখে যা। নিশাত দরজা খুললে তিহান ওর হাত ধরে টেনে লাশের সামনে এনে বসালো নিশাতকে। নিশাত এক হাত দিয়ে মায়ের মুখ স্পর্শ করল। মায়ের মাথায় হাত বুলিয়ে বলল, চলে যাচ্ছ মা? আমাকে ছেড়ে তুমি চলে যাচ্ছ? কেন যাচ্ছ? আমাকে ছেড়ে থাকতে পারবে? তুমি আমায় একটুও ভালোবাসো না। ভালোবাসলে আমাকে ছেড়ে চলে যেতে না। ও মা, আমাকেও নিয়ে যাও, আমিও তোমার সাথে যাব। নিয়ে যাও না প্লিজ। এগুলো বলতে বলতে নিশাত কেঁদে দিল। আর ওর কথায় সবাই নিঃশব্দে চোখের জল ফেলল। তিহান আর তনয় দুজনেই বাম হাত দিয়ে চোখে মুছল। নিশাতকে তিতির খান বুকে জড়িয়ে নিল। নিশাত কাঁদতে অনেক কিছুই বলছে, কিন্তু এটা স্পষ্ট না। নিহিতা বেগমকে গোসল করানো হল। এখন জানাজা দেওয়া হবে। খাটিয়ার সামনের দুই দিকে তিহান আর আসাদ শাহেন ধরল, আর পিছনে তনয় আর আরেকটা ছেলে ধরলে। খাটিয়াটা তুলতেই নিজের অজান্তে চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল। ভেতরটা হু হু করে উঠল। আজ এক মায়ের খাটিয়া তুলল, কোনোদিন না যেন আরেক মায়ের খাটিয়া তুলতে হয়। যখন কারো খাটিয়া তোলা হয় তখন যারা তোলে তারা যদি মৃত ব্যক্তির আপন কেউ হয় তখন তারাই বোঝে এর কষ্ট কতটা। সামনে চারজন মিলে খাটিয়া নিয়ে যাচ্ছে, আর পিছনে অনেক মুসল্লি আসছে জানাজায় উপস্থিত হতে। তিতির খান নিশাতকে গোসল করিয়ে সাদা একটা 3 পিচ পরিয়ে দিল, তারপর নিজেও গোসল করে সাদা কাপড় পরল। নিচে মহিলারা বসে দোয়া দুরুদ পড়ছে। তাদের সাথে তিতির খানও এসে যোগ দিয়েছেন। দোয়া মুখ দিয়ে বের হচ্ছে না, কান্না দলা পাকিয়ে আসছে তিতির খানের। তিনি নিশাতকেও ডেকেছিল তাদের সাথে দোয়া পড়তে, কিন্তু নিশাত আসেনি। দরজা বন্ধ করে দিল নিজের রুমের। দরজা বন্ধ করে মায়ের একটা ছবি বুকে জড়িয়ে ঠোঁট কামড়ে ধরে কাঁদতে লাগল। জানাজার নামাজ শেষে লাশ নামানো হলো কবরে। তারপর দাফন কার্য শেষ করে যে যার মতো চলে যেতে লাগল। আসাদ সাহেবের কিছু বন্ধু আবার বাসায় আসলো তাদের সাথে। তিহান বাসায় ফিরে নিশাতের ঘরের সামনে গিয়ে বলল, নিশু দরজাটা খোল, ভেতর থেকে কোনো আওয়াজ আসছে না। তিহান পাশের জানালা দিয়ে দেখল নিশাত হাঁটু মুড়ে বসে কান্না করছে। তিহান আর কিছু বলল না। এখন সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা তিহানের জানা নেই। তার চেয়ে বরং নিশাত কাঁদুক। বাইরে থেকে নাস্তা আনা হয়েছে। বাসার সবাইকে নাস্তা দেওয়া হয়েছে। তিহান নিশাতের জন্য নাস্তা নিয়ে ওর রুমের দরজার সামনে দাঁড়িয়ে বলল, নিশু একটু দরজাটা খোল। এভাবে আরও কয়েকবার ডাকার পরও যখন নিশাত দরজা খুলছিল না, তখন তিহান জানালার সামনে আসতেই যা দেখতে পেল তাতে তিহানের রুহু কেঁপে উঠল। তিহান নাস্তার প্লেটটা সাইডের টেবিলের ওপর রেখে দৌড়ে আসাদ সাহেবের রুমে গেল। কারণ ওইখানেই এবাড়ির প্রত্যেকটা রুমের এক্সট্রা চাবি আছে। তিহান দ্রুত গিয়ে চাবির গোছাটা নিয়ে আসল। আর ঝটপট ওর দরজার লকটা খুলে ভেতরে গিয়ে এলোমেলো হয়ে ফ্লোরে পড়া নিশাতকে কোলে করে বিছানায় শুইয়ে দিল। এক মুহূর্তের জন্য তিহান ভেবেছিল নিশাত হয়তো কিছু করে ফেলেছে, এখন অস্থিরতা কম লাগলেও ওর জ্ঞান ফিরাতে হবে। তিহান পাশের পানির গ্লাসটা হাতে নিয়ে কয়েকবার ওর মুখে পানির ছিটা দিল। নিশাত আধো আধো চোখে তিহানের দিকে চাইল। তিহান ওকে ধরে বালিশের সাথে হেলান দিয়ে বসাল।
তারপর বিধ্বস্ত মুখের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে ওর গালে হাত রেখে বললামই নাস্তা আনছি খেয়ে নে। বলে উঠে যেতে নিলেই নিশাত তিহানের হাত বাধা দেয়। তিহান ওর দিকে চাইতেন, নিশাত টলমল চোখে বলল আমি। তারপর আর কিছুই মুখ দিয়ে বের হলো না, আবার জ্ঞান হারিয়ে ঢলে পড়ল তিহানের বুকে। তিহান ওকে শুইয়ে দিয়ে অয়নকে কল করল। হ্যাঁ দোস্ত বল। ভাই একটু নিশাতদের বাসায় আসতে পারবি? ওর অবস্থা খুব খারাপ, বারবার জ্ঞান হারাচ্ছে। কেন? অয়ন চিন্তিত কণ্ঠে বলল, খালামনি কাল রাতে মারা গেছেন। নিশাত সিচুয়েশনটা নিতে পারছে না। প্রচুর স্ট্রেসে আছে। তিহান ধরা গলায় বলল, আচ্ছা আমি আসছি। অয়ন ঢাকাতেই ছিল। কয়েকটা জরুরি অপারেশনে অ্যাটেন্ড করতে হবে, তাই তিহানের কথা শুনে এক মুহূর্ত সময় নষ্ট না করে হাসপাতালে বলে নিশাতদের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। তিহান নিশাতের পাশে বসে ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর ওর করুণ মুখের দিকে তাকিয়ে ভাবছে সবসময় এই মেয়েটাই কেন কষ্ট পায়। এত ছোট বয়সে এত কষ্ট আল্লাহ ওকে কেন দিল না? পৃথিবীতে বাবা মাই সব থেকে আপন হয় সন্তানের জন্য। বাবা মাই দুটো শব্দে জড়িয়ে থাকে হাজারো অনুভূতি আর ভালোবাসা। একবারে জীবনের প্রথম দিন থেকে এরা আমাদের পাশে থাকে। জীবনের কতখানি জায়গা দখল করে আছে তারা এটা প্রত্যেকটা সন্তানই জানেন। অয়ন বাসার সামনে এসে তিহানকে কল দিল। অয়নের কলে তিহানের ধ্যান ভাঙল। ফোন রিসিভ করে বলল, যা বল। বাসার সামনে আছি, তুই একটু নিচে আয়। আচ্ছা দাঁড়া আমি আসছি। তিহান চোখ মুছে নিশাতের রুমে দরজাটা ভেজিয়ে নিচে চলে গেল। তারপর অয়নকে নিয়ে নিশাতের রুমে গেল। ওদের পিছনে পিছনে তিতির খান আর তনয় আর আসাদ সাহেবও এলো। অয়ন নিশাতের পালস চেক করলে তারপর প্রেশার মেপে বলল, অতিরিক্ত স্ট্রেসের ফলে এমন হচ্ছে। ও একটা বড় ধরনের ট্রমাতে চলে গেছে। ওর মস্তিষ্ক মৃত্যুটা মেনে নিতে পারছে না। যতবারই মনে পড়ে ততবারই ব্রেনে প্রেশার পড়ে আর ও জ্ঞান হারায়। তিহান কিছু বলবে তার আগেই আসাদ সাহেব কান্না কণ্ঠে বলল, ওকে কি ভালো করা সম্ভব না? অয়ন বলল, দেখুন এই ট্রমা থেকে বের হতে অনেক সময় লাগবে ওর। আর এই সময়টা খুব ডেঞ্জারাস। অনেক কিছু হতে পারে। হয়তো মানসিক চাপের ফলে স্মৃতি হারিয়ে ফেলতে পারে, অথবা সুইসাইডের মতো কাজও করতে পারে। এখন একটাই করণীয়, ওকে আলাদা থাকতে দেওয়া যাবে না। খাওয়া দাওয়ার যত্ন নিতে হবে এবং সর্বক্ষণের জন্য একজনের সঙ্গ প্রয়োজন। অয়ন কথা শেষ করতেই তিহান বলল, দোস্ত এখন ওকে কি করব? ও যে বারবার জ্ঞান হারাচ্ছে। ওর এখন জ্ঞান ফেরানোর দরকার নেই, কারণ এখন জ্ঞান ফেরালে ও আবার জ্ঞান হারাবে, তার চেয়ে বরং আমি একটা স্যালাইন সেট করে দিচ্ছি। ওর জ্ঞান যখন ফিরবে সবাই ওর সাথে স্বাভাবিক থাকার চেষ্টা করবেন। কান্নাকাটি করবেন না। অয়ন আরও কিছুক্ষণ কথা বলে চলে গেল। নিশাতের জ্ঞান ফিরেছে দুপুরে। শোয়া থেকে উঠে হাতে স্যালাইন দেখে ভ্রু কুঁচকে চিল্লিয়ে উঠল, মা কই তুমি? আমার হাতে এগুলা কেন? নিশাতের চিৎকার শুনে তিহান আর তিতির খান দুজনেই এলো। ওদের দেখে নিশাত বলল, আমার মা কই? আসছে তোর মা। তিতির খান মাথায় হাত বুলিয়ে বলল, কই আসছে না কেন? আমার হাতে এগুলা কি? আরে তুই একটু অসুস্থ ছিলি তো, তাই ডাক্তার এগুলো দিয়েছে। তিহান বলল। তিহান আর তিতির খান দুজনেই স্বাভাবিক থাকার চেষ্টা করছে। হঠাৎ নিশাতের দেয়ালের দিকে চোখ গেল। নিহিতা বেগম আর নিশাতের একটা ফটো ঝুলছিল। নিশাত ওটার দিকে তাকাতেই সাদা কাফনে মোড়ানো মায়ের মুখটা চোখের সামনে স্পষ্ট হতেই নিশাত আবার জ্ঞান হারাল। ওর এই অবস্থা দেখে তিতির খান ঢুকরে কেঁদে উঠল। আর তিহান অয়নকে আবার কল দিল। হ্যাঁ দোস্ত বল, কি অবস্থা ওর?
ভাই আমি কি করব বল? মাত্রই জ্ঞান ফিরল, তারপর আবার জ্ঞান হারালো। দোস্ত আমার মনে হয় না আর বাসায় রাখা ঠিক হবে, ওকে হসপিটালে অ্যাডমিট করতে হবে। দেরি করলে ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা আচ্ছা, আমি ওকে এক্ষুনি নিয়ে আসছি। তিহান ফোন রেখে নিজের মাকে সবটা বলল। তারপর আসাদ সাহেবকে জানালো। সন্ধ্যার দিকে নিশাতকে হসপিটালে ভর্তি করা হল। টানা 4 দিন নিশাত বারবার জ্ঞান হারিয়েছে। আর যখনই জ্ঞান ফিরেছে তখনই চিল্লাচিল্লি করছে। হাত থেকে স্যালাইনের সুই খুলে ফেলছে। পাগলের মতো করছে আর সাথে সাথে জ্ঞান হারাচ্ছে। নিশাতের অজ্ঞানরত শুকিয়ে যাওয়া মুখটার দিকে তাকিয়ে তিহানের যে কি কষ্ট হয় সেটা তিহানই জানে। চোখের সামনে ভালোবাসার মানুষের কষ্ট সহ্য হচ্ছে না তিহানের, কিন্তু কিচ্ছু করতে পারছে না। নিহিতা বেগম মারা গেছেন 20 দিন হল। সবকিছু মোটামুটি স্বাভাবিক হয়ে গেছে। নিশাতকে 1 সপ্তাহ পরেই বাসায় আনা হয়েছিল। চেহারার চঞ্চলতা সরে গিয়ে জায়গা দখল করেছে একরাশ বিষণ্ণতা। এখন জ্ঞান না হারালেও খুব বিষণ্ণ থাকে। দিনের বেলায়ও দরজা জানালা অফ করে রাখে। কারো সাথে কথা বলে না, শুধু তিহান ছাড়া। তবুও তিহানের 100টা কথার মাত্র একটা উত্তর পাওয়া যায়। নিশাত একরকম গুটিয়ে নিয়েছে নিজেকে। এখন আর কিছু ভালো লাগে না। ভার্সিটিতেও যায় না। সারাদিন দরজা জানালা বন্ধ করে ঘরে বসে থাকে। আর আসাদ সাহেব নিজের মতোই আছে। এই মৃত্যুতে তার কিছু আসে যায় না। তিহানের সন্দেহ হয়েছিল মৃত্যুটা নিয়ে, তবে মেডিকেল রিপোর্টে স্পষ্টভাবে ব্রেইন স্ট্রোক লেখাটা পড়ার পর আর কিছুই বলার থাকে না। সময় বহমান নদীর মতো। এর মধ্যে আরও 6 দিন চলে গেছে। সবকিছু স্বাভাবিক হলেও নিশাত এখনও তেমনই আছে। তবে তিহানের চেষ্টার কোনো কমতি নেই ওকে স্বাভাবিক করার। তবুও কিছুতেই কিছু হচ্ছে না। তিতির খান আর তনয় ফিরে গেছে কুষ্টিয়া। অয়নের সাথে দেখা করে আসতে আসতে আজকে দেরি হয়ে গেছে তিহানের। বাসায় এসে ফ্রেশ হয়ে নিশাতের ঘরে গিয়ে দেখল ফ্যানের সাথে কেউ একজন ঝুলছে। পুরো রুম অন্ধকার। তিহান দৌড়ে গিয়ে ওর পা চেপে ধরে ওপরে ঝাঁকিয়ে তুলল। আর জোরে জোরে মিরাজ, মিরাজ বলে ডাকতে লাগল। মিরাজ ওদের বাসার কাজের লোক। তিহানের গলার আওয়াজ পেয়ে নিচ থেকে মিরাজ দৌড়ে রুমে চলে গেল। মিরাজ এসেই রুমের লাইট জ্বেলে দিল। তিহানের কপাল দিয়ে দরদর করে ঘাম ঝরছে। তিহান দ্রুত গলায় বলল, মিরাজ তাড়াতাড়ি চেয়ারটা দাঁড় করাও। মিরাজ তিহানের কথা মতো চেয়ারটা দাঁড় করাতেই তিহান নিশাতকে চেয়ারের ওপর দাঁড় করাল। তারপর ওর গলার দড়িটা খুলে ওকে শুইয়ে দিল। তিহানের প্রচুর ভয় করছে। ও কাঁপা কাঁপা হাতে নিশাতের পালস দেখল। খুব আস্তে চলছে পালস। গলায় লাল দাগ পড়েছে। তিহান দ্রুত অয়নকে কল দিল। ভাই দ্রুত বাসায় আয়, আমার অনেক ভয় লাগছে। অয়নকে কিছু বলার সুযোগ না দিয়ে কথাগুলো বলল। অয়ন তিহানের কথা বলার ধরন দেখে বুঝতে পারল সিরিয়াস কিছু একটা হয়েছে। তাই কথা না বাড়িয়ে ফোনটা রেখে নিশাতদের বাড়ির দিকে চলে গেল। মিরাজ ওকে নিশাতের রুমে নিয়ে গেল। তিহান নিশাতের হাত ধরে বসে আছে। ওর চেহারায় স্পষ্ট ভয় বোঝা যাচ্ছে। অয়ন আসতেই তিহান ওর হাত ধরে বলল, ভাই কিছু কর প্লিজ, আমি ওকে ছাড়া বাঁচব না। ধরা গলায় বলল, কি হয়েছে ওর সেটা তো বলবি। অয়ন বলল, ও একটু আগে সুইসাইড করতে গিয়েছিল। ভাগ্য ভালো আমি দেখে ফেলেছিলাম, কিন্তু এখন চোখ খুলছে না, পালস খুব স্লো। অয়ন একটা ইঞ্জেকশন দিয়ে বলল, সমস্যা নেই, কিছুক্ষণের মধ্যেই জ্ঞান ফিরবে। আর আমি বলেছিলাম ওকে একা ছাড়তে না। ও কিন্তু এখনো স্বাভাবিক না। আসলেই ভুলটা আমারই ছিল। আমি ওকে একা ছেড়েছি। এমনটা একদমই উচিত হয়নি। হ্যাঁ, আরেকটা কথা,
ও একা একা থাকতে থাকতে আরো বেশি ডিপ্রেশনে চলে গেছে। ওকে জোর করে হলেও ভার্সিটিতে পাঠা। অনেকের মধ্যে থাকলে হয়তো স্বাভাবিক হবে। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। ওর সাথে জোর না করলে হবে না। আচ্ছা দোস্ত, তাহলে আসি আমি। অয়ন চলে যাওয়ার পরও তিহান নিশাতের হাতটা ওর বুকে ধরে বসেছিল আর ওর দিকে তাকিয়ে ভাবছিল, তোর কষ্ট আমি সহ্য পারছি না। যেভাবেই হোক এখান থেকে তোকে বের হতেই হবে আমার জন্য। আমি তোকে ছাড়া থাকতে পারবো না। আরও কিছুক্ষণ পর নিশাতের জ্ঞান ফিরতেই ও চোখ মেলে চাইল। তিহান ওর মাথায় হাত বুলিয়ে বলল, কেন ওমন করতে গিয়েছিলি? নিশাত কিছু বলল না, একটা দীর্ঘশ্বাস ছাড়াল। নিশাতকে কিছু বলতে না দেখে তিহান বলল, তুই ঘুমিয়ে যা, আমি এখানে আছি। না, তুমি তোমার রুমে যাও। মুখ খুলল নিশাত। আজকের মতো ভুল আমি দ্বিতীয়বার করব না। সো আমি যাচ্ছি না। নিশাতের আর তর্ক করতে ইচ্ছে হল না। চুপচাপ আবার চোখ বন্ধ করে ফেলল। কি ছিল আর কি হল? আগের নিশাত আর এখনকার নিশাতের মধ্যে অনেক পার্থক্য। আগের নিশাত হাসি ছাড়া কথাই বলতে পারত না, আর এখনকার নিশাত হাসতেই জানে না। এই জিনিসটা তিহানকে প্রচুর পোড়াচ্ছে। চোখের সামনে প্রিয় মানুষের ধ্বংস দেখা যায় না। সারারাত তিহান কানে হেডফোন গুজে জেগেছিল। ঘুম আসতে চাইলেও ঘুমালো না। একটু চোখ লেগে আসতে চাইলেও কষ্ট করে নিজেকে ধরে রাখল। জানালা দিয়ে সূর্যের তীর্যক আলো নিশাতের মুখে পড়তেই নিশাত হাত মুখ ঢেকে ফেলল। তারপর চোখ খুলে বিছানায় বসতেই দেখল ঘরের প্রত্যেকটা জানালা খোলা। বাইরে থেকে আলো এসে নিশাতের রুম চকমক করছে। নিশাত উঠে সেগুলো বন্ধ করতে গেলেই পিছন থেকে একটা হাত এসে ওর থামিয়ে দিল। নিশাত পিছনে ঘুরতেই তিহানকে দেখতে পেল। তিহানের থেকে নিজের হাতটা ছুটিয়ে আবার লাগিয়ে দিতে নিলেই তিহান ওর হাত ধরল। এবার নিশাত রেগে বলল, তিহান ভাই প্লিজ যাও, আমাকে শান্তিতে থাকতে দাও। না না না, তোকে আমি কিছুতেই শান্তিতে থাকতে দিব না। এখন যা, ফ্রেশো, একসাথে নাস্তা খাবো, তারপর তোর ভার্সিটিতে যাব। বিয়ের বয়স হয়ে গেছে, এখনো বিয়ে করতে পারছি না মেয়ের অভাবে, তাই মেয়ে পটাতে যাব তোর ভার্সিটিতে। দেখো তিহান ভাই, আমি মজা করার মুডে নাই। তুমি যাও প্লিজ, আমার ভালো লাগছে না। যাব না তো কি করবি? এমন অভদ্রের মতো কথা বলছো কেন তুমি? নিশাত বিরক্তির সুরে বলল। ভাল লাগে আমার। এখন যা, তুই ফ্রেশ হয়ে আয়। তিহানের সাথে আর তর্ক করতে ইচ্ছা হলো না নিশাতের, তাই ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসে দেখে তিহান নাস্তা নিয়ে বসে আছে। নিশাত থমথমে মুখে বলল, আমি সকালে নাস্তা খাই না। না খেলে আজকে থেকে খাবি। এটা বলে তিহান নিশাতের হাত ধরে টেনে বিছানায় বসালো। তারপর নাস্তা ওর মুখে তুলে দিতেই নিশাত ধাক্কা দিয়ে ফেলে দিল। নিশাতের আচরণে তিহান রেগে গেল। যার জন্য এত কষ্ট করে নাস্তা বানালো সেই নাকি খাবে না। তিহান মুহূর্তেই ওর বাম হাত পিছনে দিকে মুচড়ে ধরে ওর একদম কাছাকাছি এসে বলল, খাবি না তো তুই, তাই না? আচ্ছা ঠিক আছে, খাওয়া লাগবে না। আমিও খাবো না। দুজনে উপোস থাকবো, তারপর না খেয়েই মরব। দেখি কে আগে মরতে পারে। খেয়ে কি হবে? তুই তো মরতে চাস, তাই তো কাল ওইরকম একটা কাজ করতে গেছিলি। তোর মরার প্রচুর শখ, তাহলে এই শখটা আমিই পূরণ করি। আজ থেকে তুই কিচ্ছু খাবি না। এটা বলেই নিশাতকে ছেড়ে দিয়ে মিরাজকে ডাক দিতেই মিরাজ নাস্তা নিয়ে চলে গেল। তিহান এমন একটা রাগ নিশাত আগে দেখেনি। তিহান কড়া গলায় বলল, তাড়াতাড়ি রেডি হ, ভার্সিটিতে যেতে হবে। 5 মিনিটের মধ্যে যদি রেডি না হয়েছিস তবে আমি নিজেই তোকে রেডি করে দিব। এটা বলেই তিহান রুমের বাইরে চলে গেল। নিশাতের এখন আর কিছু করতে ইচ্ছে করে না, তবুও তিহানের জন্য রেডি হল।
তিহান 5 মিনিট পর এসে দেখে নিশাত রেডি হয়েছে। তারপর ওকে নিয়ে বেরিয়ে পড়ল ভার্সিটিতে যাওয়ার জন্য। ভার্সিটি সামনে এসে তিহান বলল, ক্লাস শেষ কখন? 1টার সময়। আচ্ছা ঠিক আছে, এখন যা। ক্লাসে গিয়ে সবার সাথে কথা বলবি, থম মেরে বসে থাকবি না। নিশাত কিছু না বলে ক্লাসে চলে গেল। ক্লাসে আসতেই নিত্য ওকে হাগ করল। তারপর বলল, তোকে অনেক মিস করেছি। কেমন আছিস তুই? ভালো। তুই? নিশাত শান্ত কণ্ঠে বলল, ভালোই আছি। আয় আমার পাশে বসো। নিত্য নিশাতকে ওর পাশে বসিয়ে বকবক শুরু করল। নিশাত চুপচাপ শুনছে, মাঝে মধ্যে উত্তর দিচ্ছে। এভাবেই ক্লাস শেষ হল। নিশাত বাইরে এসে দেখে তিহান দাঁড়িয়ে আছে। নিশাতকে আসতে দেখে এগিয়ে এসে বললেন, দের বাসায় যাব। অয়নের বউ বারবার বলেছে তোকে নিয়ে যেতে, ইচ্ছে করছে না। নিশাত বিরক্ত হয়ে বলল, তোমার ইচ্ছা আমি শুনতে চাই নাই, যেতে হবে ব্যাস। তারপর নিশাতের হাত ধরে হাঁটতে লাগল। কিছুদূর এসে রিকশা খুঁজতে লাগল, কিন্তু কোনো রিকশাই পাওয়া গেল না। তিহান রিকশা না পেয়ে নিশাতকে নিয়ে হাঁটতে লাগল। নিশাত প্রচুর বিরক্ত লাগছে, কিন্তু মুখ দিয়ে কিচ্ছু বলছে না। তারপর সারা রাস্তা হেঁটে অয়নদের বাসায় গেল। ওদের বাসায় আসতেই অয়ন আর রুমি ওদের বসার ঘরে বসালো। তারপর রুমি টেবিলে খাবার দিয়ে দুজনকে খেতে আসতে বললেই তিহান বলল, না ভাবি, আমরা খেয়েই এসেছি, এখন আর খাওয়া সম্ভব না। তিহানের কথা শুনে নিশাতের মুখ অটোমেটিক হা হয়ে গেল। এ কি বলল তিহান? কখন খেলো? ভার্সিটি থেকে সোজা তো এখানেই এলো, কিন্তু মুখে কিচ্ছু বলল না। এদিকে পেটে ইঁদুর দৌড়াচ্ছে, কিন্তু জিদ ধরে বসে আছে। সকাল থেকে তিহান, নিশাত কেউই কিছু খায়নি। তারপর অয়ন আর রুমির খাওয়া শেষ হলে চারজনে মিলে আড্ডা দিল। তবে নিশাত সবার কথা চুপচাপ শুনছিল আর মাঝে মধ্যে দু একটা কথা বলছিল। বিকেলের দিকে তিহান আর নিশাত দুজনেই অয়নের বাসা থেকে বের হল। তিহানের মাথা ব্যথা করছে, রাতে না ঘুমালেই এমন হয়, তবে ঘুম আসে না। এখন 1 কাপ কফি হলেই হয়ে যেত, কিন্তু নিশাতকে শিক্ষা না দিয়ে তিহান ক্ষান্ত হবে না। তাই আর কফি খেল না। অয়নদের বাসা থেকে সোজা দুজনই বাসায় চলে এলো। বাসায় এসে নিশাত ফ্রেশ হয়ে চুপচাপ খাটের এক কোনায় বসে রইল। তিহান ফ্রেশ হয়ে এসে দেখে নিশাত খাটের এক কোনায় থম মেরে বসে আছে। তিহান ঘরে ঢুকে বললে, ভাবে বসে আছিস কেন? পড়তে বসো, আজকের লেকচারগুলো পড়। ভালো লাগছে না। নিশাত শান্ত কণ্ঠে বলল, না লাগলেও পড়তে হবে, দ্রুত বসো পড়তে। তিহানের চোখ রাঙানো দেখে নিশাত চুপচাপ পড়তে বসল, কিন্তু পড়ছে না, শুধু বইয়ের দিকে তাকিয়ে আছে। তিহান বুঝতে পেরেও কিছু বলছে না, কারণ তিহানের উদ্দেশ্য হল ওকে বিরক্ত করা। তিহান ওর সামনে বসে বসেই গেম খেলছে। নিশাতের এত বিরক্ত লাগছে যে বলে বোঝাতে পারবে না। একে তো সারাদিনে কিছু খায়নি, তার ওপর এখন পড়তে বসিয়ে দিল। এভাবেই 11টা পর্যন্ত বসে রইল দুজনেই। তারপর নিশাত বললামই এখন ঘুমাবো। ঠিক আছে, ঘুমিয়ে যা। তিহান গেম খেলতে খেলতে বলল, তুমি ঘুমাবে না? হ্যাঁ, তুই ঘুমা আগে। আচ্ছা তাহলে তোমার ঘরে যাও। না, তুই শুয়ে পড়, তোর ঘুম আসলে আমি চলে যাব। নিশাত আর না ঘেটে শুয়ে পড়ল, আর কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে গেল। তারপর যখন ক্ষুধার চোটে মাঝরাতে খাট থেকে নামতে যাবে, তখনই আর সামনে যেতে পারল না, কিছু একটা ওকে আটকাচ্ছে। পিছনে ফিরে যা দেখল, তাতে নিশাত বিস্ময়ের চূড়ায় পৌঁছে গেল। নিশাতের হাতে শিকল পরানো আর সেটা খাটের পায়ার সাথে তালা দিয়ে আটকানো। নিশাত বুঝতে পারল কাজটা কার।
এখন খেতে যেতে হলে তিহানকে ফোন দিতে হবে। অথচ নিশাত ভেবেছিল চুপি চুপি গিয়ে খেয়ে আসবে। হল না। নিশাত খাটের ওপর থম মেরে বসে পড়ল। এই মুহূর্তে নিজেকে পাগল মনে হচ্ছে। রাগে সবকিছু ভেঙে ফেলতে ইচ্ছে করছে। ক্ষুধায় পেট ব্যথা করছে। সারাদিন না খেয়ে থাকা ভীষণ কষ্টের। নিশাত ফোনটা হাতে নিল তিহানকে কল দেওয়ার জন্য। কিন্তু ফোন করতে লজ্জা লাগছে। এত রাতে তাও খাওয়ার জন্য ফোন করবে। ব্যাপারটা কতটা বেখাপ্পা। কিন্তু ক্ষুধার জ্বালায় তো আর থাকা যাচ্ছে না। হঠাৎ নিশাত মাথা চুলকে একটা চিকন ক্লিপ পেল। নিশাত ভাবল কত মুভিতেই তো দেখলাম ক্লিপ দিয়ে তালা খোলে, আমিও একটু ট্রাই করি, যদি খুলে যায় তাহলে তো ভাগ্য ভালো। নিশাত ক্লিপটা তালায় ঢুকিয়ে চেষ্টা করছে খোলার, কিন্তু তালা খোলার নামই নেই। হঠাৎ দরজার কাছ থেকে একটা হাসির শব্দ আসতেই নিশাত মাথা তুলে তাকাতেই দেখল তিহান হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার অবস্থা। কোনোমতে হাসি থামিয়ে বলল, তুই নিজেকে কি সিনেমার নায়িকা ভাবিস যে তোর চুলের ক্লিপ দিয়ে তালা খুলে যাবে? এটা বলে আবার হাসতে লাগল। আর নিশাত রাগে ক্লিপটা ছুঁড়ে মারল। আসলে তিহানও না খেয়েই ঘুমিয়ে পড়েছিল। আর নিশাতের মতো ওরও ক্ষুধার জন্যই ঘুম ভেঙে গেল। তাই উঠে এলো নিশাতের কি অবস্থা দেখার জন্য। এসে নিশাতের কাণ্ড দেখে আর হাসি আটকে রাখতে পারল না। তিহান হাসতে হাসতেই খেয়াল করল নিশাত কাঁদছে। তিহান হাসি থামিয়ে দিয়ে ছুটে এসে ওর শিকলের তালা খুলে দিয়ে এক কান ধরে বলল, শ্রী, সরি, চল খেয়ে আসি। নিশাত রাগে বলল, না, খাওয়া লাগবে না। তিহান বাঁকা হেসে বলল, ওকে না খেলে নাই, আমি খেয়ে আসি। এটা শোনার পর জিদ ভুলে নিশাত বলেই ফেলল, আমিও খাব। তিহান যেতে যেতে বলল, তুই বসো, আমি আসছি। 5 মিনিটের মধ্যে তিহান খাবার নিয়ে এলো। নিশাত ফ্রেশ হয়ে এসে খাবারে হাত দিতে নিলেই তিহান ওর হাত ধরে ফেলল। নিশাত ভ্রু কুঁচকে প্রশ্নবোধন দৃষ্টিতে তাকাতেই তিহান বললামই খাইয়ে দিব, তাই তুই চুপচাপ বসো। নিশাত বসে পড়ল। তিহান মুখে তুলে খাইয়ে দিতে লাগল। নিশাত যত চাইছে ওকে এভয়েড করতে ততই যেন ও আরও কাছাকাছি চলে আসছে। খাওয়াতে খাওয়াতে তিহান বলল, তোকে কিছু কথা বলবো, শুনবি? বলো। নিশাত শান্ত কণ্ঠে তিহানের চোখে চেয়ে বলল। তিহান শুরু করল, তুই তো জানিসই প্রত্যেক মানুষই মরণশীল। কেউ আজীবন বাঁচবে না। মানুষের জন্ম যেহেতু হয়েছে সেহেতু মৃত্যু হতেই হবে। এটা নিয়ম। এই যে আমি তুই আমরা আজকে আছি কালকে নেই। আমাদের কখন আয়ু ফুরাবে আমরা জানি না। তেমনি খালামণির আয়ু ফুরিয়েছিল, তাই খালমণি চলে গেছেন। আমাদেরও একদিন এভাবেই যেতে হবে। তাই উচিত দুনিয়ায় যতদিন বাঁচি সবাইকে নিয়ে হেসে খেলে বাঁচি। তাতেই জীবন সার্থক। আল্লাহ তাআলা আমাদের দুঃখ দেন, তারপর তিনি পরিত্রাণ করেন, আমাদের শুধু ধৈর্য ধরে তাকে স্মরণ করতে হয়। কিন্তু অনেকেই আছে যারা ধৈর্য ধরতে পারে না। তারা আত্মহত্যার মতো হুটহাট ভয়ানক ডিসিশন নিয়ে নেয়। অথচ আল্লাহ কিন্তু বলেছেন আত্মহত্যা মহাপাপ। শুধু আমাদের ধর্মে না, সব ধর্মেই আত্মহত্যা নিষিদ্ধ। তারাই আত্মহত্যা করে যারা আল্লাহকে মানে না। যদি মানত তবে অবশ্যই ধৈর্য ধরত, অপেক্ষা করত পরিত্রাণের। কিন্তু তারা এগুলো করে না। তাই তোর কাছে অনুরোধ করছি, তুই এই কাজটা করবি না। এত বড় একটা বক্তব্য দিয়ে তিহান থামল, তারপর আবার খাওয়াতে নিলে নিশাত আটকে দিয়ে বলল, আদা করলাম, কখনো এই কাজ করব না। নিশাতের কথা শুনে তিহান হাসল। তারপর আবার খাইয়ে দিয়ে বললার, সবসময় খালামনি আর খালুজানের জন্য দোয়া করবি, তার কবর জিয়ারত করবি, কারণ সন্তানের দোয়া আল্লাহ কবুল করেন। নিশাত ছলছল চোখে বললাচ্ছা তিহান ভাইয়া, মা মারা গেলে কি বাবা পাল্টে যায়?
আমার বাবা এখন আর আগের মতো কথা বলে না, অথচ তারই উচিত ছিল এই সময়ে আমার পাশে থাকা। এই জন্যই কাল খুব খারাপ লেগেছিল। আর আমি বলতে বলতে নিশাত কান্না করে দিল। তিহানও ভেতরে ভেতরে কষ্ট পাচ্ছে, বলতেও পারছে না আসাদ যে ওর বাবা না, কিন্তু এ সময় বলাটাও ঠিক হবে না। তাই চেপে গিয়ে মাথায় হাত বুলিয়ে দিল আর চোখের পানি মুছে বলল, ঠিক হবে, ধৈর্য ধর। নিশাত নাক টেনে চোখ মুছল, তারপর ভেজা গলায় বলল, তুমি খাবে না? খাবো তো, কিন্তু জানিস ইদানিং নিজের হাত দিয়ে খেতে ইচ্ছে করে না। আহা, কেউ যদি খাইয়ে দিত। নিশাত বুঝতে পেরে কথা ঘুরিয়ে বলল, বিয়েশাদি করে নাও, তাহলেই তোমার ইচ্ছে পূরণ হবে। শোনো, আমি আর খাবো না, তুমি খেয়ে নাও। তিহান মনে মনে হতাশ হলেও কিছু বলল না, তারপর নিজে খেয়ে নিল। খাওয়া শেষে তিহান বলল, কি চলবে তোর? আচ্ছা দাও, আর একটা গান শোনাবা? তোমার গলায় গানটা খুব মানায়। তিহান হালকা হেসে বলল, ঠিক আছে, আমি আসছি। তিহান 2 কাপ কফি নিয়ে এলো। যেহেতু টখানে গিটার নেই তাই খালি গলাই শুরু করল তিহান। গানটা যখন গাইছিল নিশাত বুঝতে পারছে এই গানের প্রতিটি লাইন তার জন্য। নিশাত মনে মনে শান্তি পেল, যাক, এমন কেউ তো আছে যে ওকে ভালোবাসে। তারপর দুজনই কফি শেষ করে যার যার ঘরে গিয়ে শুয়ে পড়ল। ভোরে আলো ফুটতে শুরু করেছে। নিশাত নামাজ পড়ে বারান্দায় দাঁড়িয়েছিল অনেকক্ষণ। শান্তি শান্তি লাগছে মনে। মোনাজাতে অনেকক্ষণ মায়ের জন্য দোয়া করেছে সে। আসলেই নামাজ পড়লে যে মনে প্রশান্তি আসে এটা মিথ্যে নয়। নিশাত বারান্দা থেকে ঘরে এলো। আয়নার সামনে বসে নিজেকে এক নজর দেখল। এই 1 মাসে কত পরিবর্তন, ঠিকমতো নিজের যত্নও নেওয়া হয় না। চিরুনিটা দিয়ে চুল আঁচড়ে তিহানের ঘরের দিকে পা বাড়ালে। গিয়ে দেখে তিহান হাত পা ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। বিছানা চাদরের অবস্থা টাইট। বোঝাই যাচ্ছে বিছানার ওপর টর্নেডো গিয়েছে। আচ্ছা, একটা মানুষ ঘুমিয়ে এত গড়াগড়ি কিভাবে খায়? নিশাত তিহানকে হালকা ডাকতেই তিহান উঠে পড়ল। তারপর বলল, কিছু বলবি? আমার সাথে একটু যাবে? কোথায়? মায়ের কাছে যাব। তিহান বিছানা থেকে উঠে আয়নার সামনে দাঁড়িয়ে চুলটা ঠিক করে বলল, চল। তারপর দুজনই বেরিয়ে পড়ল। নিশাতের মায়ের কবর বেশি দূর না, 10-12 মিনিট হাঁটলেই চলে আসা যায়। নিশাত আর তিহান কবর জিয়ারত করল। জিয়ারত শেষে নিশাত কবরের সামনে বসে পড়ল। তারপর কান্না করতে করতে বলল, মা, ও মা, শুনছ? আমি নিশাত, তোমার নিশাত। আমি তোমাকে ছাড়া ভালো নেই। খুব কষ্ট হয় আমার। ইচ্ছে করে তোমার কাছে চলে আসি। এতটুকু বলেই নিশাতের কান্নার বেগ বেড়ে যায়, আর নিশাত জ্ঞান হারায়। তিহান দ্রুত নিশাতকে ধরে ফেলে তারপর কোলে নিয়ে হেঁটে কবরস্থান থেকে বের হয়ে মেইন রোডে চলে আসে। ওকে কোলে নিয়ে এভাবে হাঁটা যাবে না, অনেক সময় লাগবে বাসায় পৌঁছাতে। তাই তিহান রিকশা খুঁজতে লাগল, কিন্তু একটা রিকশাও নাই। এদিকে 5 মিনিট হতে চলল, রিকশার নাম গন্ধও নেই, আবার তিহানের হাতও ব্যথা করছে। তিহান একটু সামনে এগিয়ে একটা রিকশা পেল, কিন্তু ও যেতে যেতেই একজন রিকশায় উঠে পড়ল। রিকশা টান দেওয়ার আগেই দ্রুত পৌঁছে লোকটাকে বলল, ভাইয়া প্লিজ একটু রিকশাটা ছাড়বেন, ইমার্জেন্সি। তিহানের কোলে নিশাতকে দেখে লোকটার নেমে গেল। তিহান নিশাতকে নিয়ে রিকশায় উঠে লোকটাকে ধন্যবাদ দিল। তারপর তাড়াতাড়ি বাসায় পৌঁছে তিহান মুখে পানি ছিটিয়ে নিশাতের জ্ঞান ফিরাল। জ্ঞান ফিরতেই নিশাত উঠে বসল। তিহান ওর দিকে পানি এগিয়ে দিল। নিশাত পানি খাওয়া শেষ করতেই তিহান বলল, এখন ঠিক আছিস? নিশাত মাথা নাড়িয়ে সায় দিল। তারপর ওকে নিয়ে নাস্তা খেল। আসাদ সাহেবের কোনো খবর নেই।
কখন বাসায় আসে কখন যায় কেউ জানে না। এভাবেই তিহানের শাসন মিশ্রিত ভালোবাসা, বকা, দুষ্টামি সব মিলিয়ে ৮ মাস পেরিয়ে গেল। এই ৮ মাসে নিশাত পুরোপুরি স্বাভাবিক না হলে মোটামুটি ঠিক আছে। এই ৮ মাসে দুজনই বুঝেছে যে ভালোবাসাটা আর নিজের মধ্যে সীমাবদ্ধ নেই, এটা অপর পক্ষও জানে। কিন্তু জানলে কি হবে কেউই বলছে না। দুজনই ডুবে ডুবে জল খাচ্ছে। দেখা যাক এই নিশ্চুপ ভালোবাসা কতদূর গড়ায়। কাল তিহান কুষ্টিয়া গেছে। 2 দিন পর ফিরবে। তিহান যাওয়ার পর থেকেই নিশাত ওকে মিস করা শুরু করেছে। সেই তো যে ওকে ভালোবাসে। আসাদ সাহেব তো তেমন একটা কথা বলে না। নিশাত রেডি হচ্ছে ভার্সিটিতে যাওয়ার জন্য। চুল আঁচড়াতে আঁচড়াতে খেয়াল করল আসাদ সাহেব ওর ঘরে এসেছে। নিশাত চুল আঁচড়ানো অফ করে দিয়ে আসাদ সাহেবের দিকে প্রশ্নবোধক দৃষ্টি নিয়ে তাকাল। ওর দৃষ্টির অর্থ বুঝতে পেরে আসাদ সাহেব করুণ গলায় বলল, মারে, তোর মা মরে যাওয়ার পর একবারে ভেঙে পড়েছিলাম, তাই তোকে আর সময় দিতে পারিনি। তুই আমাকে ক্ষমা করে দিস। আসাদ সাহেবের এমন করুণ গলা শুনে নিশাত গলে গেল। তারপর এগিয়ে এসে আসাদ সাহেবের হাত ধরে বলল, তোমার ওপর আমার ক্ষোভ নেই বাবা। আসাদ সাহেব ওর মাথায় হাত বুলিয়ে বললাম, আর একটা কথা রাখবি? কি? নিশাত বলল। নিশাতের প্রশ্নের জবাবের আসাদ সাহেব যা বলল তাতে নিশাত যেন দ্বিতীয়বারের মতো নিঃসঙ্গ হয়ে গেল। তিহানের দাদু অসুস্থ বলে সে কুষ্টিয়া এসেছিল। এখন মোটামুটি সুস্থ, তাই ও কাল ঢাকা ফিরবে। এই 2 দিনে বেশ কয়েকবার নিশাতের সাথে কথা হয়েছে। একটু আগে রিয়াদ ফোন দিয়ে বলেছিলে বাসায় যেতে। তিহান ওর বাসায় যাওয়ার জন্যই বের হয়েছে। সন্ধ্যা নামতে বেশি দেরি নেই। প্রকৃতির বাধ্য নিয়মে সূর্য পশ্চিম হেলে পড়েছে। পাখিরা ফিরে যাচ্ছে তাদের নীড়ে। পুরো আকাশে একটা সোনালি আস্তরণ পড়েছে। দেখতে ভালোই লাগছে। মৃদু বাতাস বুঝিয়ে দিচ্ছে শীত এলে বলে। নিশাতের দৃষ্টি দিগন্তে মিলিয়েছে। আনমনে কিছু একটা ভাবছে ছাদে দাঁড়িয়ে। 2 দিন ধরে অস্থির অস্থির লাগছে বুকের ভেতরটা। কিসের এত অস্থিরতা? কোনো এক অজানা কারণে ঘুমও হচ্ছে না। আসলেই কারণটা অজানা নাকি জেনেও না জানার প্রয়াস? 2 দিন ধরে ভার্সিটিতে যেতেও ইচ্ছে করছে না। কেন যেন মনে হচ্ছে সময়গুলো কাটতে চাইছে না। নিশাত ভাবছে, আচ্ছা আমি যদি হারিয়ে যাই তবে তিহান ভাইয়া কি খুব কষ্ট পাবে? মানুষটা আমাকে অনেক ভালোবাসে, কিন্তু আমি তার ভালোবাসার মূল্য দিতে পারলাম না। এগুলো ভেবেই এই সন্ধ্যার প্রকৃতিকে সাক্ষী রেখে চোখের পানি ফেলল। হঠাৎ ফোনের আওয়াজে নিশাত নিজের ভাবনাগুলো আড়াল করে চোখ মুছল। তারপর রিসিভ করতেই অপাশ থেকে মেহের বলল, কেমন আছো নিশাত? ভালো, তুমি? আমিও ভালোই আছি। তিহান ভাইয়া এখন আমাদের বাসায়। কাল ফিরবে। ও বলেছে আমাকে। তারপর কি করবে ভাবলে? কিছু না। কিছু না মানে? তুমি তাকে ভালোবাসে বলতেও চেয়েছিলে কিন্তু বলতে পারোনি তখন। তো এখন বললে কি সমস্যা? তোমার উচিত বলে দেওয়া। দেখি কি করা যায়। নিশাত এই কথা সেই কথা দিয়ে প্রসঙ্গ পাল্টে নেয়। তারপর আরও কিছুক্ষণ কথা বলে ছাদ থেকে নিচে নেমে ঘরে চলে যায়। তিহান সকাল সকাল রওনা দিয়েছে। এই আরও কয়েক ঘন্টা পরই নিশাতের সাথে দেখা হবে। 2 দিন খুব মিস করেছে। নিশাত না খেয়েই বেরিয়ে পড়েছে। আজ খেতে ইচ্ছে করছে না কেন জানি, তাই আর জোর করে খায়নি। তবে তিহান থাকলে না খেয়ে এক পাও বাইরে দেওয়া যেত না। কিন্তু এখন তো তিহান নেই, তাই এগুলো খেয়াল করার মতো সময় বা মন ও কারো নেই। ভার্সিটি এসে সোজা ক্লাসে চলে এলো নিশাত। একটু পর নিত্যও এলো। নিত্য ওর সাথে বকবক করছে, কিন্তু নিশাত তেমন একটা উত্তর দিচ্ছে না।
মনের মধ্যে যে ঝড় বইছে তাতে নিশাত কিছুতেই শান্তি পাচ্ছে না। বারবারই মনে হচ্ছে আপন কিছু হারিয়ে যাচ্ছে। অসহ্য যন্ত্রণায় ভেতরটা বারবারই ছটপটিয়ে উঠছে। ক্লাস শেষে নিশাত বাসায় গিয়ে ফ্রেশ হয়ে নিচে আসতেই দেখল প্রান্ত সোফায় বসে আছে। ওকে দেখে উঠে দাঁড়িয়ে বলল, হাই, আমি প্রান্ত শাহরিয়ার। জি, বাবার কাছে আপনার সম্পর্কে শুনেছি। আপনার কফি চলবে? হলে মন্দ হয় না। ঠিক আছে, বসুন, আমি বলে আসি। নিশাত রান্নাঘরে দুটো কফির কথা বলে এসে প্রান্তর মুখোমুখি সোফায় বসল। তারপর মুখে কৃত্রিম হাসি ঝুলিয়ে বলল, আপনার সম্পর্কে বলুন। আমার তেমন কোনো পরিচয় নেই। আমার নামও তো জানেনি। এছাড়া আমার বাবা মা নেই। আমি একা। এভাবেই কিছুক্ষণ ওদের মধ্যে কথা চলল। তারপর প্রান্ত কফি খেয়ে নিশাতের নাম্বারটা নিয়ে গেল। প্রান্ত যাওয়ার আধ ঘন্টা পরই তিহান পৌঁছালো বাসায়। বাসায় এসেই সরাসরি নিশাতের রুমে এলো। নিশাত শুয়ে আছে দেখে আর ডাক দিল না। নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে খেয়ে নিল। ঘুম সন্ধ্যায় ভেঙেছে নিশাতের। তবুও আজানের আওয়াজ শুনে ঘুম থেকে উঠে নামাজ পড়ে খাটে বসতেই তিহান হাজির হল। তিহানকে দেখেই নিশাত প্রাণপণে চেষ্টা করল স্বাভাবিক থাকতে। কিন্তু নিশাতকে দেখেই তিহান বুঝে গেল কিছু একটা হয়েছে যা নিশাত আড়াল করছে। এমন কি হতে পারে? তবুও নিশাতকে বুঝতে না দিয়ে কিছু বলতে নিবে এই সময় নিশাতের ফোনটা বেজে উঠল। আননোন নাম্বার। নিশাত রিসিভ করে কানে দিতেই ওপাশ থেকে প্রান্তের গলার আওয়াজ পাওয়া গেল। নিশাত শান্ত কণ্ঠে বললাম, একটু ব্যস্ত আছি, পরে ফোন করছি, এটা বলে রেখে দিল। নিশাত ফোন রাখতেই তিহান ওর দিকে প্রশ্ন ছুড়ে দিয়ে বলল, কে ছিল? একটা ফ্রেন্ড। তো কথা তো বলতেই পারতি। কি এমন ব্যস্ত ছিলি যে ফোন কেটে দিল? এমনি। ভালো লাগছে না কথা বলতে। তিহান নিশাতের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, কি হয়েছে? সোজা সাপটা বল। কিছু না। নিশাতের এই উত্তর তিহানকে শান্ত করতে পারল না। তিহান আরও কিছু বলতে যাবে তার আগেই আসাদ ঘরে ঢুকতে ঢুকতে বলল, কি রে নিশাত, প্রান্তর সাথে তোর কথা হয়েছে? আসাদের কথায় তিহান আর নিশাত দুজনই ঘুরে তাকালো তার দিকে। তিহানকে দেখে নিশাতের জবাবের প্রতীক্ষা না করেই আসাদ সাহেব মৃদু হেসে বললেন, কখন এলে তিহান? এই তো আরও ঘণ্টা দুয়েক আগে। ওহ, শোনো, তোমাকে একটা গুড নিউজ দেই। নিশাতের বিয়ে ঠিক করেছি প্রান্তর সাথে। আসাদের কথায় মুহূর্তেই যেন তিহানের পায়ের নিচের মাটি সরে গেল। বিয়ে ঠিক করেছে, তাও প্রান্তের সাথে? প্রান্ত কি ওর সাথে ডাবল গেম খেলল? ঠিক এই ভয়টাই নিশাত পাচ্ছিল। ও তিহানকে কিছুতেই জানতে দিতে চাইছিল না, কিন্তু সব বেকার। শেষমেশ জেনেই গেল। আসাদ সাহেব বের হওয়ার পর তিহানও ঝড়ের গতিতে ঘরে থেকে বেরিয়ে গেল। আর নিশাত ধপ করে ফ্লোরে বসে পড়ল। সুবাচ্চা, তুই আমার সাথে গেম খেলছিস তাই না? আমার আগেই বোঝা উচিত ছিল কুত্তার পেটে কুত্তাই হয়। তুইও তোর বাপের মতো। এটা বলে প্রান্তকে হকিস্টিক দিয়ে আরও কয়েকবার মারল। আসাদ সাহেব বের হওয়ার পর তিহান প্রান্তের বাসায় এসেই ভাঙচুর শুরু করেছিল। তারপর এক কথায় দুই কথায় হাতাহাতি হয়। শেষে তিহান নিজের সাথে আনা হকিস্টিকটা দিয়ে বেদম প্রহার করতে থাকে প্রান্তকে। প্রান্তের অবস্থা পুরো কাহিল। ফ্লোরে পড়ে গোঙাচ্ছে। এতক্ষণ ধরে তিহান ইচ্ছেমতো পিটিয়েছে। একবার ভেবেছিল মেরাই ফেলবে, কিন্তু পড়ে আর মারেনি। হকিস্টিকটা ফেলে বাইরে বেরিয়ে আসল। এতক্ষণ তিহানের ভয় কোনো চাকর না আসলেও তিহান যাওয়ার পর সবাই এসে প্রান্তকে ধরে তুলল। তারপর ডাক্তারকে কল করল। এখন রাত 11টা। নিশাত ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে।
কোথা থেকে হুট করে তিহান ওর ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। নিশাত ওকে দেখে আঁতকে উঠল। একদম স্বাভাবিক লাগছে না ওকে। চোখ মুখ ফোলা, চুলগুলো আওলা ঝাওলা হয়ে আছে। মনে হচ্ছে ছোট খাটো একটা তুফান বয়ে গেছে। তিহান রুমের লাইট অফ করে দিতেই নিশাত পুনরায় কেঁপে উঠল। আজ কিছু একটা হবে এটা নিশ্চিত। তিহান রুমের ড্রিম লাইট জ্বেলে দিল। হলুদ আলোয় পুরো ঘর জ্বলজ্বল করছে। রুমের এক কোণায় নিশাত দাঁড়িয়ে আরেক কোণায় তিহান। চারপাশে নিস্তব্ধতা বিরাজ করছে। নিশাতের এই মুহূর্তে তিহানকে ফেস করতে একদম ইচ্ছে করছে না, কিন্তু উপায় নেই। তিহান যে ভঙ্গিতে দাঁড়িয়ে আছে তাতে নিশাত নিশ্চিত তিহান এমনি এমনি এখান থেকে যাবে না। তিহান এক পা দু পা করে নিশাতের দিকে এগুচ্ছে। চোখে মুখে ভালোবাসার আকুলতা, কিছু না বলা অনুভূতিরা উকি দিচ্ছে। তিহান একবারে নিশাতের কাছাকাছি দাঁড়িয়ে আছে। আরও এক পা এগিয়ে নিশাতকে নিজের সাথে চেপে ধরে ওর একটা হাত নিজের হাতে নিয়ে নিল। আর অন্য হাত দিয়ে নিশাতের কপালে ছড়িয়ে থাকা চুলগুলো কানের পিছনে গুজে দিয়ে কানে কানে ফিসফিসিয়ে বলল, তুই কি কিছু বুঝিস না? নিশাতের মুখে কথা নেই, চুপচাপ দাঁড়িয়ে আছে। তিহান নিশাতের জবাব না পেয়ে ওর ঠোঁটে ঠোঁট ছোঁয়াতে নিলেই নিশাত ওকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। তিহান বিস্ময় নিয়ে নিশাতের দিকে তাকাতেই নিশাত অন্যদিকে ফিরে তাকাল। তিহান আবার এগিয়ে এসে ওকে জড়িয়ে ধরতে নিলেই নিশাত বলল, চলে যাও তুমি। তিহান আবারও হতভম্ব হয়ে গেল। নিশাত কি সত্যিই বুঝতে পারছেন না কিছু? তিহান নিশাতের কাছাকাছি এসে দাঁড়িয়ে বলল, তুই কি সত্যিই কিছু বুঝতে পারছিস না? না, আমি কিছু বুঝতে পারছি না আর বুঝতে চাইও না। কেন এভাবে দূরে যাওয়ার মানে কি? কিছু না। নিশাত রাগ উঠাবি না, সত্যি করে বল। বললাম তো কিছু না, নিশাত জোরে সরেই বলল। এবার তিহানের রাগ মাথাচাড়া দিয়ে উঠল। নিশাতের বাহু চেপে ধরে বলল, তুই আমায় ভালোবাসিস না? না, নিশাত নিচের দিকে চেয়ে বলল। আমার দিকে তাকিয়ে বল। তিহান কঠোর গলায় বলল। নিশাত ওর দিকে তাকিয়ে এক নিমিষেই না বলে অন্যদিকে তাকালে। তিহান ওর মুখটা নিজের দিকে ঘুরিয়ে বলল, তাহলে সব কি মিথ্যা? কোনো সব? কুষ্টিয়ায় থাকতে আমাকে যে প্রপোজ করার প্ল্যানটা? নিশাত চমকে উঠল। তার মানে তিহান সব জানে? তিহান নিশাতের মনের অবস্থা বুঝতে পেরে বলল, যা আমি সব জানতাম। যেদিন তুই অ্যালবামটা ঘেটেছিলি সেদিনই আমি জানতে পারি, কারণ তোর অ্যালবামটা প্রতি রাতেই আমি দেখি। তুই ধরা খেতি না, কিন্তু পিছনের ছবিটা উল্টো করে রেখেছিস, তাই ধরা খেয়ে গেলি। তারপর আমার ডায়েরি পড়া থেকে সবকিছু আমি জানি। তারপরও কি বলবি সব মিথ্যা? নিশাত কিছুক্ষণ নিচের দিকে তাকিয়েছিল, তারপর চোখ তুলে তাকিয়ে বলল, ভুলে যাও, আমি তোমাকে ভালোবাসি না। তিহান রাগে বেডসাইডের পানির গ্লাসটা হাতের চাপে ভেঙে ফেলল। কাঁচ ভেঙে হাতে ঢুকে যাওয়ার গলগল করে রক্ত ঝরতে লাগল। চলবে।